আসসালামু আলাইকুম। আজ ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে চাঞ্চল্যকর পরামর্শ দিলেন ইলিয়াস। গণধর্ষণের হুমকিদাতা আলী হোসেনের রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি তদন্ত কমিটি। সামরিক শক্তিমত্তা দেখালো চীন। এবার বিস্তারিত। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের চাঞ্চল্যকর পরামর্শ দিয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ঢাবি শিবিরের ছোট ভাইরা প্যান্টের চেইন সাবধান, অলওয়েজ লক এবং হাত দিয়ে চাপ দিয়ে গোপনাঙ্গের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রিটকারী আপা ধর্ষিত হওয়ার জন্য যেভাবে চেষ্টা চালাচ্ছে, যে কোনো সময় তোমাদের গোপনাঙ্গের ওপর হামলা চালাতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর জামায়াত এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা বেড়েছে। অনেক ক্ষেত্রেই তা চোখে পড়ার মতো। সংখ্যানুপাতিক নির্বাচনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, সংস্কার ও বিচারের প্রশ্নেও ঐক্যবদ্ধভাবে সরব থাকতে চায় তারা। অভিন্ন দাবিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টির মতো দলের সঙ্গেও ইসলামী দলগুলোর আলোচনা চলছে বলে আলোচনা রয়েছে। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচনী সমঝোতার জন্য বেশ কিছু দেশপ্রেমিক দলও ইসলামী দলের সঙ্গে আছে, যেমন গণ অধিকার, এবি পার্টি, এনসিপি। এদের সাথেও আমাদের নির্বাচনী সমঝোতার আলাপ আলোচনা চলছে। যদিও নির্বাচনী জোট বা সমঝোতার ব্যাপারে কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেই দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেছেন, দেশ গড়তে রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং নিজেদের ঘর গোছাতেই এখন সবথেকে গুরুত্ব দিচ্ছে গণ অধিকার পরিষদ। যদিও আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পর দলগুলোর মধ্যে এ নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান তিনি। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, তফসিল ঘোষণার আগেই কোনো দলের সঙ্গে রাজনৈতিক জোট গঠনের কোনো আলাপ গণ অধিকার পরিষদ না করার সম্ভাবনাই বেশি এবং এই ধরনের আলোচনা আমরা করিনি এখনো পর্যন্ত। অবশ্য গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চায় বলেও জানান রাশেদ খান। সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে রাশেদ খান বলেন, আলাদা রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি, এজেন্ডা, দাবি থাকতে পারে, তবে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আগামী নির্বাচনে সবার অংশ নেওয়া উচিত। সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সবার নির্বাচনে অংশ নেওয়াই হবে যুগান্তকারী সিদ্ধান্ত। নির্বাচনে অংশ না নিলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে বলেও মনে করেন রাশেদ খান। রাজনৈতিক সমঝোতা বা নির্বাচনী জোট প্রসঙ্গে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে। ইসলামপন্থী দলগুলোর এই দাবির সাথে এনসিপি একমত, তবে আইনি ভিত্তির পর তারা সরাসরি পরবর্তী নির্বাচন চেয়েছে, আর আমরা চেয়েছি গণপরিষদ নির্বাচন। এক্ষেত্রে আবার আমাদের মত পার্থক্য রয়েছে বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবির মনোনীত জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের শুনানি শেষে এই সংক্রান্ত আদেশ আসে। একই সঙ্গে ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী 9 সেপ্টেম্বরই ভোট গ্রহণ হবে বলেও আদেশ দেওয়া হয়। স্থগিত করা হয় হাইকোর্টের রায়। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির বলেছেন, শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে কারো প্রার্থিতা বাতিল হয়েছে, এটা ভুল তথ্য। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিজারের প্রার্থিতা বাতিল হয়। ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো পৃথক প্যানেল ঘোষণা করেছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার 10টির মতো প্যানেল দেওয়া হয়েছে। এই নির্বাচনে ডাকসুর 28টি পদে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া 18টি হলের 13টি পদে মোট 1035 জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, গত 4 আগস্ট সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ও শিবির নেতা এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করে ডাকসুর অপরাজেয় 71, অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম। রিট আবেদনে বলা হয়, ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন, এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন, এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়।
অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলে ৩টি বাম সংগঠন এবারে ডাকসু নির্বাচনে লড়ছে। এই প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ BCL এর সমন্বয়ে করা হয়েছে। এবারের নির্বাচনে ছাত্র শিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং GS পদে SM ফরহাদ লড়ছেন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী BM ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকিদাতা আলী হোসেনের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পায়নি তদন্ত কমিটি। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সত্যানুসন্ধান তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভুইয়া। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেনের পুরাতন কিছু ছবি এবং স্ট্যাটাস দিয়ে অনেকে তাকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ করেছিলেন। তবে তদন্ত কমিটি তার কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পায়নি। তবে তার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেই বেশি সময় কাটাতেন। গণমাধ্যমের নিউজ এডিট করে নিজেকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক পোস্ট করতেন। রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে সত্যানুসন্ধান তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিসেস শেহরিন আমিন ভুইয়া বলেন, আলী হোসেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে আমরা প্রমাণ পাইনি। সে নিজেও স্বীকারোক্তিতে বলেছে তার রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এর বাইরে এমন কোনো প্রমাণ আমরা পাইনি যা দিয়ে তাকে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে মনে হয়। তিনি আরও বলেন, আলী হোসেনের দু একটি ছবি যেগুলো দিয়ে তাকে রাজনৈতিক সংশ্লিষ্ট বলে অভিযোগ করা হয় সেগুলো সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন। এছাড়া কুরুচিপূর্ণ স্ট্যাটাসটি আকস্মিক ক্ষোভে দিয়ে ফেলেছেন বলে তিনি ক্ষমাও চেয়েছেন। এদিকে বুধবার ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেনের পুরনো কিছু ছবি এবং স্ট্যাটাস দিয়ে অনেকেই তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ করেছিলেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের সম্পর্ক কেমন হবে? ধরুন, একজন মানুষ সম্পর্কে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সুনাম শুনেছি, অথবা আমরা টেলিভিশনে তাকে দেখেছি, তিনি আমার খুব পরিচিত মনে হয় যেহেতু প্রতিদিনই তাকে টিভিতে দেখি, সোশ্যাল মিডিয়ায় তার কথা শুনি। কিন্তু আপনি যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন, তার সঙ্গে সম্পর্ক করতে যাবেন, কোনো কাজে যুক্ত হবেন, তখন অবশ্যই সোশ্যাল মিডিয়া অথবা টিভি চ্যানেলের বরাতে পাওয়া তথ্যের উপর নির্ভর হবেন না। আপনি ব্যক্তিগতভাবে, অনলাইন নয় অফলাইনে তার সম্পর্কে জানুন, তার সাথে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলুন, এরপর ওই বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্কে যুক্ত হন, তাহলে আপনার সুবিধা হবে। আর আপনি যদি সোশ্যাল মিডিয়ার তথ্যের উপর নির্ভর করে আপনি তার সঙ্গে এমন গুরুত্বপূর্ণ একটা কাজ করে ফেললেন, পরে প্রতারিত হতে পারেন। সুতরাং সাবধান থাকুন, সতর্ক থাকুন। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশন রুমের সাবেক কমান্ডার স্বীকার করেছেন যে ইয়াহিয়া সিনওয়ার যুদ্ধক্ষেত্রের গভীরে জয়লাভ করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশন রুমের সাবেক কমান্ডার ইসরায়েল জিইউর স্বীকার করেছেন ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান শহীদ ইয়াহিয়া সিনওয়ারের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। ইসরায়েল জিইউ বলেছেন, ইসরায়েলের জন্য আগে ন্যায্য বলে বিবেচিত যুদ্ধ এখন তার বৈধতার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং বিশ্বব্যাপী জনমতের কাছে ইহুদিবাদীদের ভাবমূর্তি ভেঙে পড়ছে। তিনি ব্যাখ্যায় বলেছেন, ইসরায়েলের প্রতি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সমর্থন হ্রাস পাচ্ছে। চলতি মাসে জাতিসংঘে গিয়ে বিশ্বের কাছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিতে সক্ষম হয়েছে তারা। সিনওয়ার তার কবরের গভীর থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি মহান বিজয়ের জন্য দাঁড়িয়ে আছেন। দুদিন আগে এই ইসরায়েলি জেনারেল আরও জোর দিয়ে বলেন, নেতানিয়াহু পক্ষাঘাতগ্রস্ত এবং ট্রাম্পের অনুমোদন ছাড়া তিনি কোনো পদক্ষেপ নেবেন না, এমনকি একটি পিনের মাথার আকারও নয়। তিনি আরও বলেন, নেতানিয়াহুর মন্ত্রিসভা ইসরায়েলকে গাজায় এমন একটি মারাত্মক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে যা যুদ্ধের লক্ষ্যের পরিপন্থী। নেতানিয়াহু কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য এই পদক্ষেপ নিচ্ছেন বলে উল্লেখ করে জিইউ বলেন, গাজা দখল করা প্রয়োজন নয়। এই অভিযান আমাদের সৈন্যদের জীবনের জন্য কেবল একটি বেদনাদায়ক মূল্য বয়ে আনবে।
বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে বিশ্বকে শান্তি ও সংলাপের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। অনুষ্ঠানে তার পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ সময় চীনের অগ্রযাত্রা থামানো যাবে না বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট জিনপিং। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার বিশ্বের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেন, বিশ্ব এখন শান্তি নাকি যুদ্ধ এই মোড়ে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের পরাজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও উপস্থিত ছিলেন। তবে পশ্চিমা কোনো দেশের নেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শি জিনপিংয়ের পাশাপাশি অতিথি হিসেবে কুচকাওয়াজে উপস্থিত ছিলেন ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমাদের চোখে একঘরে হয়ে পড়া পুতিন ও পারমাণবিক কর্মসূচির জন্য সমালোচিত কিম। শি জিনপিং বলেন, আজ মানবজাতির শান্তি নাকি যুদ্ধ, সংলাপ নাকি সংঘাত, পারস্পরিক লাভ নাকি শূন্য সমীকরণের মধ্যে একটির পথ বেছে নেবে। চীনা জনগণ ইতিহাসের সঠিক পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এর আগে খোলা গাড়িতে দাঁড়িয়ে শি জিনপিং সেনাদের সালাম গ্রহণ করেন এবং মিসাইল, ট্যাঙ্ক, ড্রোন সহ আধুনিক সামরিক সরঞ্জাম পরিদর্শন করেন। আকাশে হেলিকপ্টার ও যুদ্ধবিমানের মহড়া চলে। ৭০ মিনিটের এই শোভাযাত্রার শেষে আকাশে ওড়ানো হয় ৮০,০০০ শান্তির কবুতর ও রঙিন বেলুন। মাও সেতুংয়ের ধাঁচে তৈরি পোশাক পরে প্রেসিডেন্ট জিনপিং লাল কার্পেটে ২০টিরও বেশি দেশের নেতাদের স্বাগত জানান। এর মধ্যে ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। নিজের দেশে ব্যাপক বিক্ষোভের মধ্যেও হঠাৎ অনুষ্ঠানে হাজির হন তিনি। মঞ্চে শি জিনপিংয়ের দুই পাশে বসেন পুতিন ও কিম। একাধিকবার তাদের সঙ্গে আলাপও করেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে কড়া মন্তব্য করে লেখেন, ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানিও, যখন তোমরা যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে মেতে আছো। যদিও পরে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, এই প্যারেডকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখছেন না। জাপানি বিষয়ে মন্তব্য করা এড়িয়ে গিয়ে জানায় তারা চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তুলছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এই উপলক্ষে দেওয়া বার্তায় চীনকে অভিনন্দন জানিয়ে বলেন, ৩ সেপ্টেম্বর দিনটি চীনা জনগণের ত্যাগ ও সাহসিকতার স্মারক, যা বৈশ্বিক শান্তি ও ন্যায় বিচারের সংগ্রামে অনুপ্রেরণা দেয়। শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে চীনের মহান পুনর্জাগরণের বাঁক হিসেবে উল্লেখ করে বলেন, জাপানি আগ্রাসন থেকে উঠে এসে চীন এখন অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক শক্তি। তিনি আবারও শক্তির রাজনীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান। যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পরোক্ষভাবে তিনি এই ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই আয়োজন শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং ঘরে বাইরে দেশপ্রেম জাগিয়ে তোলার কৌশলও। একই সঙ্গে এটি রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনারও ইঙ্গিত বহন করে। রয়টার্স বলছে, গত ২ বছরে দুর্নীতি বিরোধী অভিযানে সেনাবাহিনীর ১ ডজনেরও বেশি জেনারেলকে সরিয়েছেন শি জিনপিং। বিশ্লেষকদের মতে এই প্যারেডে আধুনিক সামরিক অগ্রগতি দেখানো হলেও ভেতরের সংকটগুলো আড়াল করার চেষ্টা ছিল। শি জিনপিং তার ভাষণে বলেন, চীনা জাতির পুনর্জাগরণ এখন আর ঠেকানো যাবে না। অনুষ্ঠানে সারা দেশ থেকে সরকারি কর্মচারীদের কুচকাওয়াজ দেখার ও অভিজ্ঞতা লিখে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।